আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের চ্যাপ্টার 2 গতি চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। আমাদের প্রথম লেকচারটা ছিল হচ্ছে আমরা যে কনসেপ্ট বেসড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা নিয়ে আমরা যে কন্টেন্টগুলো শুরু করছিলাম, এটা তার দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় লেকচার। এখানে আজকে আমরা রাখছি হচ্ছে মেইনলি কনসেপ্ট যেটা গ্রাফ সংক্রান্ত। আমরা প্রথম লেকচারে গতি চ্যাপ্টারের মধ্যে যে বক্স রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, অর্থাৎ বেগ সময় বা বিভিন্ন সারণী থেকে যেগুলা বক্স সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে, বিভিন্ন গাণিতিক সমস্যা, আমরা সেগুলো কিভাবে সমাধান করতে হয় প্রথম লেকচারে সেটাকে ভালো করে দেখছি আশা করি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার, যেখানে আমরা আজকে মূলত গ্রাফ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এটার সাথে আমাদের আরো একটা কনসেপ্ট আজকে আমরা শেষ করব, অর্থাৎ এটাতে আজকে আমরা সেকেন্ড লেকচারে মূলত দুইটা টপিক বা দুইটা কনসেপ্ট একত্রে শেষ করব। এটা তার মধ্যে প্রথম। এরপর আমাদের আরেকটা টপিক আজকেই আমাদের শেষ হবে, এবং আশা করি আরেকটা লেকচারের মধ্যে আমরা গতি চ্যাপ্টারটাকে সম্পূর্ণরূপে শেষ করব। অর্থাৎ গতি চ্যাপ্টারে আমরা 3টা লেকচার রাখছি। এই 3টা লেকচারের মধ্যে গতি অধ্যায়টাতে যত ধরনের বোর্ড কোয়েশ্চেনগুলো ছিল বা যত টাইপে ভাগ করা যায়, আমরা সবগুলো প্রশ্নকে নির্দিষ্ট কিছু উদ্দীপকের সাহায্যে এককভাবে এভাবে আলাদা করে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এই প্রবলেমটার দিকে একটু যদি আমরা তাকাই, এখানে একটা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। এই গ্রাফ থেকে যত ধরনের কোয়েশ্চেন হইতে পারে আমরা বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে বা যেমন প্রশ্নগুলো বোর্ড এক্সামগুলোতে আসে, আমরা সেই প্রশ্নগুলোকে এখানে একত্রিত করছি। তো আমরা এখন এই উদ্দীপক থেকে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় আমরা মূলত সেই বিষয়গুলাই দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু গ্রাফটার দিকে তাকাই, এই দেখো এখানে বেগ সময় লেখচিত্র একটা বিষয় দেওয়া আছে, যেখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময়, এবং এই যে ওয়াই অক্ষ বরাবর যে অংশটা সেটা হচ্ছে কি বেগের ভ্যালুকে নির্দেশ করছে। তাহলে আমরা যদি গ্রাফটাকে একটু অ্যানালাইসিস করে আমরা প্রশ্ন সলভিংয়ে যাই, তাহলে আমাদের বোঝার জন্য খুবই সহজ হয়। অর্থাৎ গ্রাফের কোন অংশটা গতির কেমন অবস্থাকে নির্দেশ করে, কোন অংশটা সমত্বরণ, কোন অংশটা সমবেগ, এই পার্টগুলো যদি তুমি আলাদা আলাদা করে বুঝতে পারো, এই কোয়েশ্চেনগুলো সলভ করা তোমার জন্য খুব কঠিন কোনো ব্যাপার হবে না। কেমন? তাহলে আমরা যদি একটু ভালো করে তাকাই, আমাদের এই প্রান্তগুলোর এক একটা অংশ থাকবে, ঠিক আছে? আমরা যদি নাম দিই, এটা হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি, এই পয়েন্টটার নাম সি, এই পয়েন্টটার নাম ডি। যদি আমরা এইভাবে চিন্তা করি, দেখো ও অংশ যেটা, এই যে ও থেকে এ পর্যন্ত, এই অংশটাতে ঊর্ধ্বগামী রেখা অর্থাৎ আপওয়ার্ড লাইন, এই যে দেখো বেগের মানটা বাড়ছে, এটাকে বোঝাচ্ছে, তাই না? বেগটা প্রথমে 0 ছিল, অর্থাৎ বস্তুটা বা গাড়িটা 0 স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। এরপর ক্রমান্বয়ে বেগ বাড়তে বাড়তে এ পয়েন্টে তার বেগটা এখানে কি হয়েছে, সর্বোচ্চ হয়েছে। এরপর এ থেকে বি, এখানে কোনো বেগের পরিবর্তন নাই, এই জন্য রেখাটা হচ্ছে কি সমান্তরাল রেখা, এক অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কোনো বেগের পরিবর্তন নাই। আর বেগের পরিবর্তন না থাকলে সেটাকে আমরা অবশ্যই জানি সেটাকে সমবেগ বলে, এবং সমবেগে ত্বরণের মান কি হয়, 0 হয়। তাহলে এ থেকে বি অংশটা হচ্ছে কি সমবেগ। বি থেকে যদি সি অংশের দিকে তাকাও, তুমি দেখো আবার বেগের মানটা বাড়ছে, এই যে দেখো বি থেকে বেগের মানটা আবার বাড়ছে, রেখাটা ঊর্ধ্বগামী, তার মানে এই অংশটাও হচ্ছে কি সমত্বরণের অংশ। আর সি থেকে ডি পর্যন্ত দেখো বেগের মানটা কমে গেছে, একেবারে টপ এই যে 40 মিটার পার সেকেন্ড থেকে একেবারে কি এই যে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একেবারে থেমে গেছে। তাহলে এই পুরো অংশটা কি গাড়িটা মন্দনে চলছে, ঠিক আছে? তাহলে আমাদের এই গ্রাফের টোটাল 4টা অংশ। ও অংশ যেটা সমত্বরণ, এবি অংশ এটা সমবেগ, বিসি অংশ এটা আবারও সমত্বরণ, সিডি অংশ সমমন্ধন বা মন্ধনের অংশ, ঠিক আছে? এখন আমরা দেখব এই উদ্দীপক থেকে কয় ধরনের কোয়েশ্চেন আমাদেরকে করা হয়েছে, আমরা সেই কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখব। প্রথম প্রশ্ন, পি এর ভ্যালু নির্ণয় করো। পি কোনটা? এই যে দেখো এখানে পি আলাদা করে দেওয়া আছে। পি হচ্ছে কি এক্স অক্ষ বরাবর অবস্থান করতেছে, তার মানে সময়কে নির্দেশ করতেছে। অর্থাৎ এই প্রশ্নে তোমাকে বলার চেষ্টা করা হয়েছে যে এ বিন্দুতে যখন গাড়িটা পৌঁছাবে, যখন গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে, তখন সময়ের মানটা কত? অথবা এটাকে আরেকভাবে এভাবে চিন্তা করতে পারো, এই প্রশ্নটার আরেকটা ভার্সন এরকম হইতে পারে, কত সময় পর গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ কত সময় পর, গাড়িটা তো 0 থেকে যাত্রা শুরু করছে, যেমন 5 সেকেন্ড পর বেগ কত হয়েছে 10, তাহলে কত সময় পর গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। এটাও কিন্তু এইটারই সেম প্রশ্ন। প্রশ্নটা এভাবে না করে তোমাকে এখানে একটা ভ্যালু, আননোন একটা রাশি পি দেওয়া হয়েছে, ওই পি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা না বলে যদি এরকম বলতো যে কত সময় পর গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে, এটাও কিন্তু একই কোয়েশ্চেন। কেমন? এখন আসো আমরা এটাকে কিভাবে সলভ করতে হয় একটু দেখি। আচ্ছা দেখো তো, ও অংশ কি সমত্বরণের অংশ না? আমরা জানি সমত্বরণ বলতে ও থেকে এ পর্যন্ত সম্পূর্ণ রেখাতে, এখানে যদি আমরা অনেকগুলো পয়েন্ট চিন্তা করি বা দুইটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, যেহেতু আমাদেরকে দুইটা পয়েন্টই দেওয়া হয়েছে,
এই দুইটা পয়েন্টে কি ত্বরণের মানটা সেম না? এটাকেই তো সমত্বরণ বলা হয়। ত্বরণ আছে বাট ত্বরণের মানটা সেম, পরিবর্তন হচ্ছে না, সেম ভাবে ত্বরণের মানটা বাড়তেছে, এটাকে বলা হচ্ছে কি সমত্বরণ। তাহলে এই বিন্দুতে ত্বরণের মান যত, এই বিন্দুতেও ত্বরণের মানটা তত। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই পয়েন্টের ত্বরণের ভ্যালুটা বের করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন, আমাকে তো এখানে ত্বরণ বের করতে বলে নাই, আমাকে বলছে পি এর ভ্যালু বের করতে, তাহলে আমি কেন এখানে এর ত্বরণের ভ্যালুটা বের করতে বলতেছি? স্যার আপনি একটু ভালো করে দেখেন তো, এ বিন্দুতে যদি আমি পি এর ভ্যালুটা বের করতে যাই, অর্থাৎ সময়টা বের করতে যাই, আমার ত্বরণ অবশ্যই লাগবে না? ত্বরণ ছাড়া কি কখনো আমি বের করতে পারবো? পারতাম যদি দূরত্ব দেওয়া থাকতো। যেহেতু এই গ্রাফটা হচ্ছে বেগ সময়ের গ্রাফ, এখানে দূরত্ব নাই, তাহলে ত্বরণ ছাড়া এই রাশিটা আমরা বের করতে পারবো না। তো আমরা এই পয়েন্টের ত্বরণ কেন বের করতে বলতেছি? কারণ এই পয়েন্টের ত্বরণ এবং এ বিন্দুর ত্বরণ সেম হবে না, কারণ আমরা বলছি না এটা সমত্বরণ। সমত্বরণ হইলে দুইটা বিন্দুতে কি থাকে, ত্বরণের মানটা সেম থাকে। এই জন্য আমরা অর্থাৎ এই পয়েন্টটার ত্বরণটাকে বের করব। তাহলে স্যার আমরা লিখি, প্রথম প্রশ্ন আমরা লিখব ও অংশের ত্বরণ লিখতে পারি, কারণ ও অংশের সম্পূর্ণ অংশ ত্বরণটা কি থাকবে, সেম থাকবে। তাহলে ও এ অংশের ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভি কত, এই যে দেখো, যদি আমরা এখানে চিন্তা করি এই পয়েন্টের জন্য যেহেতু ত্বরণ বের করতেছি, এই পয়েন্টের শেষ বেগ হচ্ছে কত, 10, আদিবেগ কত, 0, যেহেতু 0 থেকে যাত্রা শুরু করছে, টাইম কত, 5 সেকেন্ড। তাহলে এর মানটা অবশ্যই কত আসবে, 2 মিটার পার সেকেন্ড, তাই না? এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের জন্য ত্বরণের ভ্যালু। তাহলে আমরা বলছি এই পয়েন্টের ত্বরণ এবং এই পয়েন্টের ত্বরণটা কি হবে, সেম হবে। তাহলে এখন আমরা এ বিন্দুর ভ্যালুটা বের করবো। এখন আমরা লিখব, সুতরাং এ বিন্দুতে ত্বরণ, তাহলে এ বিন্দুতেও ত্বরণ কত হবে, 2 মিটার পার সেকেন্ড। এখন তুমি সেম ত্বরণের সূত্র দিয়ে ওই অংশের বেগটা বের করতে পারবা, অথবা তুমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদিও দুইটাই সেম সূত্র, তুমি চাইলেই যে কোনো একটা দিয়ে এখানে টি অর্থাৎ এই যে পি এর ভ্যালুটা বের করতে পারবা। তাহলে এখানে এখন ত্বরণের ভ্যালু কত বসাবো, 2। এ বিন্দুতে শেষ বেগ কত, যেহেতু তুমি এ বিন্দুতে এখন কি ত্বরণের ভ্যালুটা অ্যাপ্লাই করছো, তাহলে এ বিন্দুর বেগটা কাউন্ট হবে এবং এ বিন্দুর সময়টা কাউন্ট হবে। এই বিন্দুতে বেগ কত, শেষ বেগ 20, আদিবেগ 0, আর এখানে সময়ের ভ্যালু হচ্ছে কত, পি। তাহলে আমরা যদি এখন পিটা বের করি, তাহলে উপরে 20, নিচে হচ্ছে কত, 2। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু কত, 10 সেকেন্ড। এই যে দেখছো, পি বিন্দুতে সময়ের ভ্যালু হচ্ছে কত, 10 সেকেন্ড। আশা করি বুঝাইতে পারছি। এরকম প্রশ্ন কিন্তু স্যার 2-3টা বোর্ড কোয়েশ্চেন আসছে এই ধরনের। এখানে একটা আননোন রাশি দেওয়া থাকে, এক্স দেওয়া থাকে, পি দেওয়া থাকে, আপনাকে ওই অংশের সময়টা বের করতে বলে। তাহলে এইটাই হচ্ছে এই পদ্ধতি। তখন ওই যে সমত্বরণের অংশ থেকে প্রথমে ত্বরণটা বের করে ওই ত্বরণের সাহায্যেই লাস্ট পয়েন্টের কি আমরা সময়ের মানটা বের করতে পারবো। আশা করি স্যার বুঝতে পারছি। সবাই একটু মনোযোগ দিয়ে, এটা কঠিন কিছু না, আপনি যদি একটু ভালো করে তাকান, একই প্রসেস, একই সূত্র আমরা জাস্ট 2বার অ্যাপ্লাই করছি। আশা করি বুঝা গেছে আমাদের। এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা একটু সলভ করব। সেকেন্ড কোয়েশ্চেনটা আপনাদের অনেক পরিচিত, এটা আপনারা অনেকেই পারবেন। আমরা তাও একটু বেসিকটা বুঝাই দেই। গাড়িটির মন্দন নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি গ্রাফটা অ্যানালাইসিস করে ফেলছি, তাই না? আমরা তো জানি কোন অংশে মন্দন কাজ করছে। ওই অংশ, এবি অংশ, এগুলোতে তো মন্দন কাজ করে নাই। মন্দন কি, বেগ কমে যাওয়া, বেগ হ্রাস পাওয়া। তাহলে বেগ হ্রাস পাইছে কোথায়, সি থেকে ডি অংশে। তাহলে এখানে গাড়িটার মন্দন যে বের করতে বলছে, এই প্রশ্নটা ছিল কোন অংশের জন্য, এইতে সি থেকে ডি অংশের জন্য। তাহলে এখন আমরা লিখব উদ্দীপকের, এটা নাম্বার 2, 2 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমরা এখানে আগে লিখে দিব যে কোন অংশটা মন্দন। তাহলে আমরা বলবো উদ্দীপকের সি ডি অংশ মন্দন নির্দেশ করে। আমরা এটা প্রথমে আগে ক্ল্যারিফাই করে দিলাম, মন্দন নির্দেশ করে। আচ্ছা, তাহলে যেহেতু সি ডি অংশে মন্দন নির্দেশ করতেছে, তাহলে 2 নম্বরের জন্য আমাদের উদ্দীপক হয়ে গেছে শুধু সি থেকে ডি। আমাদের এই দিকের কোনো ইনফরমেশন আপাতত প্রয়োজন নাই 2 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য। তাহলে আসলে তো মন্দনের জন্য কি সেম সূত্র না, একই রকম ভাবে আমরা এর ভ্যালুটা ইউজ করতে পারবো এখানে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আসো তো সি থেকে ডি অংশে আমরা একটু আদিবেগ শেষ বেগগুলো একটু তাকাই। তুমি সি থেকে কোথায় যাচ্ছ, ডি তে। তাহলে এখন তোমার আদিবেগ কোনটা হবে, তুমি যে পয়েন্ট থেকে আসতেছো, অর্থাৎ সি থেকে আসতেছো, তুমি যাচ্ছ কোথায়, ডি তে। গাড়ি সি থেকে ডি তে গেছে, তাহলে সি বিন্দুর বেগটা হবে আদিবেগ, ডি বিন্দুর বেগটা হবে কি শেষ বেগ। তাহলে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 40। এই যে ইউর জায়গায় বুঝবে কত, এই যে দেখো সি বিন্দুতে বেগ হচ্ছে 40, আর শেষ বেগ কত হবে, তুমি যখন সি থেকে ডি তে পৌঁছাইছো, এই যে দেখো এটা তোমার শেষ অবস্থান, এখানকার বেগটাই শেষ বেগ। তাহলে এইটা দেখো এক অক্ষের সাথে মিলিত না, এক অক্ষে বেগের মান কত, 0।
তাহলে ডিভাইড বাই কত, টি। এখন টি কি 0 থেকে 40 সেকেন্ড বসবে না, তুমি তো সি থেকে ডি কাউন্ট করছো, তাহলে তোমার সি বিন্দুতে সময় হচ্ছে 30, ডি বিন্দুতে সময় হচ্ছে 40। তাহলে সি থেকে ডিতে যেতে কতক্ষণ সময় লাগছে, 30 থেকে 40, অর্থাৎ 10 সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এই জায়গায় আমাদের ত্বরণ বা মন্দনের ভ্যালুটা হবে কত, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান নেগেটিভ আসা মানে হচ্ছে এটা মন্দনের ভ্যালু, ঠিক আছে। মন্দন সবসময় কি হয়, ঋণাত্মক হয়, অর্থাৎ ও বেগের মানটা কমতেছে, প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে করে কমে যাচ্ছে, এটাকে বোঝাচ্ছে। আশা করি 2 নম্বর প্রশ্নটা আমরা বুঝছি, খুব কঠিন কিছু ছিল না নিশ্চয়ই। এবার একটু আমরা থার্ড কোয়েশ্চেনটাতে যাব। সবাই একটু থার্ড কোয়েশ্চেনটাকে ভালো করে মার্ক করবা, এটাতে স্টার মার্ক দাও। থার্ড কোয়েশ্চেনটাতে স্টার মার্ক দাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এবং এই ধরনের গ্রাফ থেকে এই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি বার আসছে। আমি তাও ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন রাখছি যেগুলো অ্যাজ ইউজুয়াল, বাট এই ছোট কোয়েশ্চেনগুলো তোমরা অনেকেই পারো, বাট এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এবং ঘ নাম্বার 4 মার্কের জন্য আসে। গাড়িটির সর্বমোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই গাড়িটা এই যে ও বিন্দু থেকে শুরু করে বা এখানে মূল বিন্দু থেকে শুরু করে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট হয়ে ডি পয়েন্টে গিয়ে থামছে। তাহলে এই সম্পূর্ণ অংশের টোটাল কত দূরত্ব অতিক্রম করছে সেটা তোমাকে বের করতে বলবে। যখনই গতি চ্যাপ্টারের থেকে তোমাকে দূরত্ব বের করতে বলে, এই জায়গায় তুমি একটা জিনিস মোটামুটি কনফার্ম থাকতে পারবা, দূরত্বের ধাপটা কখনো এক ধাপে বের করা যাবে না। অর্থাৎ এক ধাপের ক্ষেত্রে কেন বলতেছি, কারণ ওর কিন্তু এই সম্পূর্ণ যাত্রাপথে গতির অবস্থাটা একই না। ও ওই অংশ যেভাবে গেছে এ বি অংশ কিন্তু সেভাবে যায় নাই, আর বিসি অংশ আরেকভাবে গেছে, সিডি অংশ আরেকভাবে গেছে। তাহলে তোমাকে প্রত্যেক ধাপে ধাপের গুলা আলাদা আলাদা করে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ ওই অংশের দূরত্ব বাইর করতে হবে, এ বি অংশের, বিসি অংশের আলাদা আলাদা করে করতে হবে। বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে মেইন বিষয়। তো টোটাল যেহেতু এখানে 4টা অংশ আছে, তাহলে সর্বমোট দূরত্বের জন্য আমাকে 4টা অংশই বের করতে হবে। তাহলে আসলে আমরা শুরু করি 3 নম্বর প্রশ্ন। আমরা প্রথমে কি লিখবো, ও অংশের জন্য যদি দূরত্ব বের করতে চাই, তাহলে ও অংশের দূরত্ব আমরা সেটাকে S1 বললাম। ও অংশের দূরত্বটা তুমি 2টা সূত্র দিয়ে করতে পারবে, আমি একটু তোমাকে সূত্রগুলোকে বলে দিই। তুমি S = UT + ½ AT স্কয়ার এটা দিয়ে করতে পারবা। সবচেয়ে সুইটেবল দূরত্ব নির্ণয়ের জন্য এটা হলো দূরত্ব সমীকরণটা সবচেয়ে ভালো। এটা ছাড়াও তুমি U + V/2 * T এটা দিয়েও করতে পারবা। আমি প্রথম লেকচারে তোমাদেরকে এটা বলছিলাম, এই সূত্রটা ব্যবহারের সময় কেয়ারফুল থাকতে হবে, এটা হলো সমত্বরণের জন্য। তো তোমার ওই অংশ যেহেতু সমত্বরণ, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত একই সরলরেখা নির্দেশ করতেছে, ত্বরণের মানটা সেম ছিল, যার কারণে তুমি এটা ইউজ করতে পারবা। কিন্তু এটা স্পেসিফিক্যালি শুধু সমত্বরণের জন্য, অন্য কোনো ক্ষেত্রে এটা ডিরেক্টলি ইউজ করা যাবে না। সমত্বরণ নিশ্চিত হয়ে তোমাকে এই সূত্রটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তবে আমি সবসময় বলি তুমি প্রথম সূত্রটা দিয়ে ম্যাথ করবা, কারণ এটা একেবারে নির্ভয়, তোমার ম্যাথ ভুল হওয়ার বা গাণিতিক সমস্যা ভুল হওয়ার চান্স খুব কম। এটা সবার জন্য প্রযোজ্য, সমত্বরণ মন্ধন কম হোক বেশি হোক, একই থাকুক ভিন্ন হোক, সবসময় তুমি এই সূত্রটা অনায়াসে ইউজ করতে পারবে। আচ্ছা, তাহলে আসো তো আমরা বের করি। আমরা কিন্তু ওই অংশের ত্বরণ বের করছিলাম অলরেডি, 2 মিটার পার সেকেন্ড। এই যে দেখো এই যে 1 নাম্বার যেটা প্রথম কোয়েশ্চেন এখানে সলভ করছিলাম আমরা। তাহলে এই অংশে ইউটি 0 হয়ে যাবে না, কারণ দেখো তো ওই অংশ কি একেবারে আদি অবস্থান না, আদি অবস্থানে বেগের মান কত, 0। তাহলে ইউ 0 থাকবে। তাহলে ইউর সাথে সময় গুণ করলে, 0-র সাথে গুণ করলে তো সবসময় 0ই হয়। তাহলে হাফ এর ভ্যালু হচ্ছে কত, 2। একটু খেয়াল রাখবে, এই 2 কোথা থেকে পাইছি, এটা কিন্তু আমরা 1 নং থেকে পাইছি। এই যে দেখো 1 নং যখন পি এর মান বের করতেছিলাম, আমরা ওই অংশের ত্বরণটা কিন্তু এখানে বের করে নিছি। তো তুমি যদি ডিরেক্টলি এই ম্যাথটা করতে আসো, তোমাকে আগে ত্বরণটা বের করতে হবে। ত্বরণটা বের করে দেন তুমি কি করবা, এখানে ত্বরণের ভ্যালু, এর ভ্যালুটা বসাবা, টি। তাহলে তুমি যেহেতু ওই অংশের দূরত্ব বের করতেছো, ওই অংশ পর্যন্ত সময় কত, এই যে এখান থেকে একটু পর্যন্ত না, তাহলে আমরা পি ইকুয়াল টু কত পাইছিলাম এখানে, 10, মনে আছে? এই যে দেখো পি এর মান বের করছিলাম, পি ইকুয়াল টু 10। তাহলে ও থেকে এ পর্যন্ত সময় হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে টাইম বসবে এখানে কত, 10 স্কয়ার। তাহলে আমাদের ভ্যালু কত হয় এখানে, এটা 100 মিটার। তাহলে আমাদের ও অংশের দূরত্ব S1 এটা হলো কত, 100 মিটার। এবার যদি আমরা S2 এ বি অংশের দূরত্ব বের করি, আমরা এখানে লিখলাম এ বি অংশের দূরত্ব। এ বি অংশের দূরত্ব হচ্ছে কত, S2। এখন আমাকে বলো এ বি অংশ কিভাবে গেছে, সে সমবেগে গেছে না? এ বি অংশে কি বেগের পরিবর্তন ছিল? ছিল না। সমবেগ যেহেতু, আমরা সমবেগের জন্য সূত্র ইউজ করি কোনটা, ভিটি। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত বেগের মানটা সেম, এবং সেটা কত, 20। তাহলে আমরা ভি এর জায়গায় বসাবো কত, 20 মাল্টিপ্লাইড বাই টাইম।
এ থেকে বিতে গেছে, তাহলে এ পয়েন্টে টাইম হচ্ছে যে পি এর মান 10 সেকেন্ড, আর বি পয়েন্টে টাইম হচ্ছে কত 20 সেকেন্ড। তাহলে 10 থেকে কত 20, 10 থেকে 20 মানে কত সেকেন্ড 10 সেকেন্ড। অর্থাৎ এখানে সময়ের পরিবর্তন বসবে কেমন, তাহলে এখানে কত হয় 200 মিটার। তাহলে আমরা দ্বিতীয় ধাপের দূরত্বটাও বের করে ফেলছি। দ্বিতীয় ধাপের দূরত্ব কত, এ বি অংশের দূরত্ব হলো 200 মিটার। এইবার যদি আমরা বিসি অংশের দূরত্বটা বের করি, এ বি এবার দেন বিসি, এবার আমরা বিসি অংশেরটা বের করতেছি। বিসি অংশের দূরত্ব, আচ্ছা তাহলে বিসি অংশের জন্য আমরা আবার কোন সূত্রটা ইউজ করব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এখন আসো, তুমি তো এখানে ইউটির মানটা 0 বসিয়েছিলা, কেমন কারণ এখানে গাড়িটা একেবারেই যে আদি অবস্থান থেকে যাত্রা শুরু করছিল। এখন তুমি দেখো তো, তুমি বি থেকে সি অংশের জন্য দূরত্ব বের করতেছো, তাহলে কি বি বিন্দু হচ্ছে তোমার আদি অবস্থান, সি বিন্দু হচ্ছে তোমার শেষ অবস্থান। কখন, শুধু বি সি অংশের জন্য, বি হচ্ছে শুরুর বিন্দু, সি হচ্ছে শেষের বিন্দু। তাহলে এখানে আদি বেগটা কি, বি বিন্দুর বেগটা কাউন্ট হবে না, তুমি যে পয়েন্ট থেকে যাত্রা করতেছো সেটা তোমার আদি বিন্দু না, তাহলে ওই বিন্দুর বেগটাই হলো তোমার আদি বেগ। তাহলে বি সি অংশের জন্য আদি বেগ হবে কত 20, এখানে কিন্তু আর শূন্য বসবে না, দেখিও। তাহলে এখানে কত বসবে 20 ইনটু টি কত, তুমি টি বের করতেছি যে বি থেকে সি, তাহলে বিতে সময় হচ্ছে 20 সেকেন্ড, টিতে সময় 30 সেকেন্ড, তাহলে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময়টা হচ্ছে বিসির অংশ। তাহলে কতটুক হয় 10 সেকেন্ড না, প্লাস হাফ। এখন আসো এ এর মান, এ কে আমরা বের করছি, আমরা কি বিসি অংশের ত্বরণ বের করছিলাম, করি নাই। তাহলে বিসি অংশের ত্বরণ যেহেতু আমরা বের করি নাই, আমরা আলাদা করে একটু ক্যালকুলেটরে জাস্ট কি করব, এটা রাফ করতে পারবো। আশা করি তোমরা এটা পারবা। বিসি অংশের ত্বরণ বের করা একেবারে সোজা না, কিভাবে বের করবো, ত্বরণের সূত্র দিয়ে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বি বিন্দুতে বেগ কত 20, সি বিন্দুতে বেগ কত 40। তাহলে আমরা যদি বিসি অংশের ত্বরণটা দেখাই, এখানে একটু করে ছোট্ট করে আমি পাশে লিখে দিচ্ছি একটু, আচ্ছা এই পাশে করি, ইকুয়াল টু, এটা তোমরা সাইড নোট দেখাবা, অর্থাৎ বিসি অংশের ত্বরণটাকে একটু আলাদা করে দেখাবা, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বলো বিসি অংশের জন্য সময় 10 সেকেন্ড আমরা পেয়ে গেছি। বিসি অংশের শেষ বেগ কত, সি বিন্দুতে বেগ হচ্ছে কত 40, আর মাইনাস আদি বেগ হচ্ছে কত 20। তাহলে কত হয় 20 ডিভাইড বাই 10, তাহলে কত হয় 2। এখানেও কিন্তু কি সেম ছিল, এটা কিন্তু আমাদের প্রথম অংশটা একই ওই অংশ, তবু আমরা একটু বের করে শিওর হইলাম, যে নিশ্চিত হইলাম যে এই অংশেও ত্বরণের মানটা কত। তাহলে এই যে দেখো বিসি অংশ ত্বরণ কত আসছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এর ভ্যালু কত 2, টাইম কত, যে দেখো 10 সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার। তাহলে এখানে কত আসলো 200 মিটার প্লাস এখানে হচ্ছে 100, তাহলে 300 মিটার। এই যে আমরা থার্ড স্টেজেরটাও পেয়ে গেলাম। তাহলে বিসি অংশের পার্ট হচ্ছে পুরাটা। বিসি অংশ প্রথমে সাইড নোটে তুমি ত্বরণটা দেখাবা বিসি অংশের জন্য, এরপরে বিসি অংশের দূরত্ব বের করলাম, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম এটা চাইলে তুমি ওই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ওটা দিয়ে করতে পারতা, তাহলে তোমার এই কাজটা করতে হইতো না। হ্যাঁ তোমার একটু সময় কম লাগতো, তুমি একটু দ্রুত করতে পারতা, বাট এটাতে উদ্দীপক যদি একটু চেঞ্জ করে দেয়, সমত্বরণ না দেয়, তখন কিন্তু তোমরা ভুল করে বসবা। এই জন্য আমি ওই সূত্রটার কথা বলতেছি না, কারণ অনেক সময় আমরা ওইটা করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায়, আমাদের মাথায় থাকে যে কি আমরা যখনই মানে এরকম দূরত্ব দেখবো আমরা ওই সূত্রটা ইউজ করব, বাট ওটার শর্ত আছে, ওটা সমত্বরণের জন্য, ওটা তুমি যখন তখন বের করতে বা ব্যবহার করতে পারবা না। বাট এইটা এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে একেবারে সার্বজনীন, এটা তুমি সবসময় ইউজ করতে পারবা। এই জন্য আমি সবসময় বলি দূরত্ব তুমি এটা দিয়ে করবা, যদিও তোমার একটা রাশি একটু এক্সট্রা বের করতে হচ্ছে, তবুও এটা সেফ জোন। আচ্ছা তাহলে আমরা বিসি অংশটা করলাম, আমরা এটা মুছে দিচ্ছি, এটা তোমরা আলাদা করে করবা, কেমন আমি এই পাশে করছি, তোমরা বিসি অংশ যখন করবা এই পাশে আলাদা করে করবা। আচ্ছা আমাদের এখন চতুর্থ ধাপ যেটা, অর্থাৎ সি থেকে ডি অংশের ত্বরণ। আমরা প্রথম 3টা পার্ট বের করছি, তাহলে আমরা এখন বের করবো কোনটা, সিডি অংশের দূরত্ব। সিডি অংশের দূরত্ব আসছো, সিডি অংশের দূরত্ব কিভাবে বের করবো, সেম ভাবে আমরা বের করতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সবগুলো দেখছো সেম, আমরা একই সমীকরণ দিয়ে সব সলভ করতেছি। এখন এইখানে একটু ভালো করে তাকাও, এখানে কি আদিবেগ কত হবে, তুমি কোন অংশের জন্য বের করতেছো সিডি, তাহলে তোমার মাথায় শুধুমাত্র সিডি অংশটা খেয়াল করো, আর কিছু দেখার দরকার নেই। সি থেকে ডিতে আসতেছো, সি হচ্ছে আদি বিন্দু, ডি হচ্ছে শেষ বিন্দু, তাহলে আদি বিন্দুর বেগ হবে কি আদি বেগ, তাহলে সি বিন্দুতে বেগ কত 40, তাহলে এখানে ইউ কত বসবে 40। এবার আসো টাইম, এই যে দেখো সি থেকে ডি, ওই যে আমরা একটু আগে ম্যাথ করছিলাম, কিন্তু এই যে দেখো 2 নাম্বার গাড়িটার মন্দন বের করছিলাম, তাহলে সি থেকে ডি হচ্ছে কত 30 to 40, তাহলে কত 10 সেকেন্ড না পার্থক্য, এই যে 10 প্লাস হাফ বসছে। এবার আসো এর ভ্যালু কত পাইছিলাম, এটা কিন্তু আমরা বের করছি এখানে 2 নাম্বারে, গাড়িটির মন্দন, সি থেকে ডি অংশ মন্দন ছিল না, মন্দনের জন্য আমরা কত পাইছিলাম
আশা করি -4 পাইছিলাম, তোমরা উত্তরটা তোমাদের খাতায় লেখা আছে তাই না? টি স্কোয়ার, তাহলে কত হবে 10 স্কোয়ার। এখন যদি আমাদের এখানে মন্দনটা আমরা বের না করতাম তখন কিন্তু এই যে বিসি অংশের মতো সাইড নোট আবার বের করতে হইতো, তাহলে এটাও সাইড নোট আলাদা করে মন্দনটা বের করে এখানে মান বসাবা। তাহলে আসো এখন ভ্যালু কত আসে, এখানে আসবে কত 400, 400, এখানে আসবে হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আসবে কত 200 না, 2 দিয়ে 4, এই যে 2 দিয়ে 4কে ভাগ করবা 2, এখানে 100, তাহলে কত 200, তাহলে এখানে কত আসছে টোটাল 200 মিটার। এই যে লাস্ট স্টেজ, এটা S4, এখানে একটু মার্কিং করবে, এটা হলো S3, এটা S2, এই যে S4। তাহলে দেখো তুমি টোটাল 4টা দূরত্ব পাইছো, যে 4টা বক্স, এটা কি S3, হ্যাঁ, এই যে আমরা S2, এখানে একটা বক্স, আরেকটা কত S1, এই যে আমরা সম্পূর্ণ, এই যে দেখো গাড়িটির সর্বমোট দূরত্ব বের করার জন্য টোটাল যেহেতু সে 4টা অংশে গেছে, আমরা 4টা অংশের দূরত্ব আলাদা আলাদা করে বের করছি। ও অংশের দূরত্ব, এবি অংশের দূরত্ব, বিসি অংশ, দেন কি সিডি অংশ। এখন সর্বমোট দূরত্ব কি করবা, চারোটাই যোগ করে দিবা জাস্ট, ঠিক আছে? সর্বমোট দূরত্ব লিখে তুমি এখানে লিখবা সর্বমোট দূরত্ব, এভাবে লিখবা যে সর্বমোট, এখানে লিখে দিবা যে সর্বমোট দূরত্ব, তুমি টোটাল দূরত্বটাকে এস বলবা, তাহলে এস হবে কি S1, S2, S3 এবং কি S4 এর সমষ্টি। তাহলে S1 তোমরা মান বসাবে, S1 এর মান কত 100 মিটার, এই যে 100 বসবে, প্লাস S2 এর মান কত পাইছো 200 মিটার, এখানে কত বসবে 200 বসবে। S3 কত পাইছো 300 পাইছো, এই যে 300 বসবে। আর S4 ও কত পাইছো 200 মিটার পাইছো, এই যে 200। তাহলে কত হয় একেবারে 200, এখানে 300, 600, 800, 800 মিটার। এটা হলো তোমার সর্বমোট দূরত্ব, অর্থাৎ 3 নাম্বারের অ্যান্সার। এটা লাস্ট ধাপ, ঠিক আছে? তাহলে এভাবে প্রত্যেকটা ধাপ ধাপ করে আলাদা বের করবা, প্রত্যেক ধাপের দূরত্ব আলাদা আলাদা হিসাব করতে হবে যেহেতু গতির অবস্থাটা ভিন্ন, এবং 4টা ধাপ আলাদা আলাদা করে বের করে দেন তুমি কি করবা, একসাথে যোগ করে দিবা। এটাকে বলা হচ্ছে সর্বমোট দূরত্ব। আশা করি বুঝতে পারছি। আমরা লেকচার 1-ও কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করছিলাম। আরেকটা বিষয় একটু করে বলে রাখি, লেকচার 1-এর অনেকগুলো প্রশ্ন তুমি এই গ্রাফ থেকেও সিমিলার টাইপের কোয়েশ্চেন পাবা। যেমন 4 নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু যদি বলি, এটা কিন্তু লেকচার 1-ও আমরা সলভ করাইছিলাম, ঠিক আছে? এটা লেকচার 1-ও ছিল, যে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তো ওইখানকারও দেখবে কিছু প্রশ্ন এরকম গ্রাফ থেকে আসতে পারে। তো যেহেতু আমরা ওই প্রশ্নগুলোকে প্রথম লেকচার আলোচনা করে ফেলছি, আমরা সেগুলোকে আর এখানে কাউন্ট করি নাই। এখানে কিন্তু আরও কিছু কোয়েশ্চেন আনা যাবে, অর্থাৎ আলাদা আলাদা করে আর কিছু কোয়েশ্চেন অ্যাড করা যাবে, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো অলরেডি আমরা লেকচার 1-এ ইনক্লুড করছি, যার কারণে আমরা কি করি নাই, এটাকে আবার এখানে একসাথে আনি নাই। গ্রাফ এবং বক্স, যেটা অর্থাৎ বক্স দিয়ে কিছু উদ্দীপক থাকে, গ্রাফ দিয়ে কিছু উদ্দীপক থাকে, আমরা আলাদা দুইটা কনসেপ্টে ভাগ করে এখানে দুইটা কন্টেন্ট দিছি। কিন্তু যদি দেখো তুমি কোয়েশ্চেন প্যাটার্ন যদি একটু দেখো, বক্সের যে প্রশ্নগুলো থাকে, বক্সের উদ্দীপক থেকে যে কোয়েশ্চেন করে আর গ্রাফের উদ্দীপক থেকে যে কোয়েশ্চেন করে, দেখবে যে কোয়েশ্চেনগুলোর মধ্যে মিল আছে, প্রায় সিমিলার, হয়তো একটু কিছু হালকা পার্থক্য থাকে। একটা বড় পার্থক্য হলো বক্সের ম্যাথে তোমাকে সবসময় একটা গ্রাফের কোয়েশ্চেন করে, একদম কমন, অর্থাৎ ওইটা লেখচিত্রটা অঙ্কন করতে বলে। আর যখন গ্রাফ দেওয়া থাকে তখন তার লেখচিত্র অঙ্কন করতে বলবে না, তখন এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বের করতে দেয়। তো এই জায়গায় হচ্ছে একটা পার্থক্য থাকে আর কি। আর ওভারঅল যদি চিন্তা করো তাহলে দেখবে যে খুব বেশি পার্থক্য এখানে হচ্ছে না। আচ্ছা, আমরা 3 নাম্বারটা আশা করি বুঝছি সবাই। এবার আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা একটু সলভ করব। 4 নাম্বার কোয়েশ্চেন যারা লেকচার 1 দেখছো আশা করি তারা পারবা, এটা না পারার কিছুই নেই। আমরা গড় বেগ এই জিনিসটা লেকচার 1-এ কিন্তু পড়ছিলাম, এবং গড় বেগের জন্য একটা গাড়ির সর্বমোট দূরত্বটা বের করতে হয় সবসময়। তো অলরেডি আমরা কিন্তু 3 নাম্বারে দেখো সর্বমোট দূরত্বটা বের করছি। আমরা জাস্ট এটা দিয়ে খুব সংক্ষিপ্তভাবে কিন্তু 4 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারবো। যারা লেকচার 1 দেখছিলা তাদের এটা করে ফেলার কথা। যারা লেকচার 1 দেখছো তাদের প্রতি একটা অনুরোধ, তোমরা এখন আমি যে প্রশ্নটা সলভ করাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে 4 নাম্বার প্রশ্নটা আগে নিজেরা সলভ করবা, করে আমার সাথে জাস্ট মিলাই নিবা, ঠিক আছে? কারণ তোমরা যদি লেকচার 1 দেখে আসো তাহলে এই অংশটা তোমাদের পারা উচিত। আচ্ছা, তাহলে আমরা যদি বলি গড় বেগ, আমরা গড় বেগের ফর্মুলা পড়ছিলাম। গড় বেগের ফর্মুলা ছিল মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। এখন আসো তো মোট দূরত্ব কত, এই যে দেখছো 800 মিটার। তাহলে গড় বেগের জন্য মোট দূরত্বটা আগে বের করতে হয়। আর আমি লেকচার 1 এটা বলছিলাম 3 নাম্বার আর 4 নাম্বার কখনো একত্রে একটা সিকিউ কোয়েশ্চেন দিবে না তোমাকে কখনো, কারণ এই প্রশ্নটা করার জন্য 3 নাম্বার প্রশ্নটা পুরোটা সলভ করে আসতে হবে। তুমি দেখো গড় বেগ বের করার জন্য তার মোট দূরত্ব দরকার, তো মোট দূরত্ব কি 4 ভাগের দূরত্বটা তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে না? তো 3 নাম্বার যদি দেয় ওই সিকিউ তার 4 নাম্বার কোয়েশ্চেন দিবে না,
যদি 3 নাম্বার না দিই তখনই 4 নাম্বারটা দিবে। তখন কি করতে হবে, মোট দূরত্বের জন্য ওই পুরো অংশটা আলাদা আলাদা করে বের করে তোমাকে 800 মিটারটা বের করতে হবে। তারপরে জাস্ট তুমি এখানে মান বসাই দিলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। মোট সময় কত, এই যে দেখো গাড়িটা সম্পূর্ণ কতটুকু যাত্রা অতিক্রম করছে, কতটুকু সময় ধরে অতিক্রম করছে, 0 থেকে 40 সেকেন্ড। তাহলে টোটাল সময় হচ্ছে কত, 40। তাহলে জাস্ট এখানে গড় বেগকে আমরা বি বার বা প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে ভাগ করলে কত আসে, 20, তাই না, 20 মিটার পার সেকেন্ড। এটাই হলো গড় বেগ। অর্থাৎ দেখো 4 নাম্বারের কত সহজে আমরা অ্যান্সার করে ফেলছি না। এখন এত সহজ অ্যান্সার কেমনে করলাম, কারণ আমরা 3 নাম্বার অলরেডি এই যে সর্বমোট দূরত্বটা বের করছিলাম, তাই তো। যদি এটা বের না করতাম তাহলে মোট দূরত্বের জন্য তোমাকে আলাদা করে এটা আবার বের করতে হতো, করে তারপরে তুমি গড় বেগ বের করতে পারতা। যদি সর্বমোট দূরত্ব জানা থাকে গড় বেগ বের করা খুবই সহজ, জাস্ট মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। বা অনেক সময় মোট দূরত্ব না লিখে তোমরা সূত্রে সরণ লিখতে পারো, যেহেতু বেগ ভেক্টর রাশি আমরা দূরত্ব না লিখে এটাকে সরণও লিখতে পারি চাইলে। দূরত্ব লিখলেও ভুল হবে না, যদিও লজিক্যালি ভুল, সরণ আর দূরত্বের মধ্যে তো ভেক্টর আর স্কেলারের পার্থক্য আছে। বাট সূত্রে আশা করি এটা স্যার মার্কস কাটবে না, তবে মোট সরণ লিখবা যেহেতু বেটার, এটা হচ্ছে মোট সরণ লিখবা। সরণ হচ্ছে বেগের সাথে সম্পর্কিত। তাহলে এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন। এবার যদি আমরা একটু দেখি আমাদের লাস্ট কোয়েশ্চেনটার দিকে, আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে কিউ বিন্দুতে বেগের মানটা নির্ণয় করতে হবে। কিউ বিন্দুতে বেগ নির্ণয় করো। তাহলে কিউ কোথায় আছে, এখানে একটা পয়েন্ট পরে নাই, আসলে এই জায়গায় একটা পয়েন্ট ছিল, আমরা একটু দিতে মিস্টেক করছিলাম এইখানে। অর্থাৎ বি থেকে সি এর মাঝামাঝি বা যে কোনো একটা প্রান্তে একটা বিন্দু ছিল কিউ, ঠিক আছে। কিউ বিন্দুতে বেগ নির্ণয় করতে বলছে এবং কিউ বিন্দুর জন্য সময় দেওয়া ছিল। কিউ বিন্দুর জন্য সময় হচ্ছে কত, 35 না 25, এটা 25 ছিল। উদ্দীপকে একটু কারেকশন, এটা ছিল আমাদের এরকম একটা পয়েন্ট, অর্থাৎ এটা এক্সট্রা করে আমরা অ্যাড করছিলাম যদি চাই যে এরকম করে একটা কোয়েশ্চেন তোমাকে দিতে পারে। তো আমরা এই যে কিউ বিন্দুতে, অর্থাৎ 25 সেকেন্ড পর বিন্দুটা হচ্ছে কিউ বিন্দুতে পৌঁছাবে গাড়িটা। তো এই যে 25 সেকেন্ড পর কিউ বিন্দুতে তখন গাড়িটার বেগ কত হবে, অর্থাৎ এই জায়গায় বেগটা তখন কত থাকবে আমরা সেটা বের করতে চাই। এটা মোটামুটি খুব সহজ, কারণ তুমি এখন বিসি অংশের ত্বরণ বের করছো অলরেডি ম্যাথগুলোতে, তুমি এখানে বের করছো বিসি অংশের ত্বরণ, আদি বেগ জানো, তাহলে এটা দিয়ে তুমি শেষ বেগ বের করা খুব বেশি কঠিন কিছু না। তাহলে আমরা যদি বলি আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন, কিউ বিন্দুতে বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে শেষ বেগ তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। কারণ তুমি দেখো বিসি অংশে ত্বরণের ভ্যালু তুমি জানো, ত্বরণ কত পাইছিলা, 2 পাইছিলা। তুমি তোমাদের উত্তরমালার সাথে একটু খাতার সাথে মিলাই নাও, 2 পাইছিলা। বি থেকে সি, যেহেতু কিউ বিন্দুটা বি সি এর মধ্যে অবস্থিত, আমরা আদিবেগ বি বিন্দুটা কাউন্ট করব। তাহলে ইউ হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। আর টাইম হচ্ছে কত, এই যে দেখো এখানে কত 25 না, তো টাইম কি আমরা 25 বসাবো, টাইম কি 25 বসাবো না স্যার, একটু মনোযোগ দিতে হবে। আমরা 0 থেকে ম্যাথ করতেছি না, আমরা ম্যাথ করতেছি বি থেকে সি এর জন্য। কিউ বিন্দুটা বি থেকে সি এর মাঝখানে, তাহলে আমরা বি থেকে সি অংশটাকে কাউন্ট করবো। তাহলে আমাদের সময় হচ্ছে 20 থেকে শুরু হবে, কত থেকে শুরু হবে, 20 থেকে 30-এর মধ্যে। তা আমরা 20 থেকে 30 পর্যন্ত যাচ্ছি না, আমরা যাচ্ছি 20 থেকে 25। এই যে দেখো 25 সেকেন্ড কিউ বিন্দু, 25 সেকেন্ড পর বেগ, তাহলে 20 থেকে কত কাউন্ট করবা, 25 পর্যন্ত। তাহলে টাইম হচ্ছে কত, 5 সেকেন্ড। 20 এবং 25-এর পার্থক্যটা বসবে। তাহলে এখন বি বসাই দাও, ইউ কত 20, আদি ত্বরণ কত 2, আর টি হচ্ছে কত 5। তাহলে এখানে কত হয় 20 প্লাস কত 10, এই যে দেখছো 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কিউ বিন্দুতে গাড়িটার বেগ হবে কত, 30 মিটার পার সেকেন্ড। খুব ইজি একটা ম্যাথ ছিল, তাই না। মোটামুটি গ্রাফ রিলেটেড যদি বলো, এটা খুব বেশি কঠিন কিছু না। আশা করি প্রশ্নগুলো তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হয় নাই। বোর্ডে এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু আসলে আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। প্রশ্ন কিন্তু খুব কঠিন না, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সূত্রটা যদি বাছাই করতে পারো যে এই ইনফরমেশনের জন্য কোন সূত্রটা দিয়ে আমি ম্যাথ করব, তাহলে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। কিন্তু এই সহজ ম্যাথগুলো বাচ্চারা হয়তো তোমাদের করার পর সহজ লাগতেছে, এই সেম ম্যাথটা তোমাদের কাছে কঠিন মনে হয় কখন জানো, যখন তোমরা সূত্রটা বাছাই করতে পারো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট বা শিক্ষার্থীদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা উদ্দীপক অ্যানালাইসিস করতে পারে না। উদ্দীপক অ্যানালাইসিস না করলে তুমি এই ভ্যালুগুলো হিসাব করতে পারবে না, অর্থাৎ কোন অংশ নিয়ে তুমি ম্যাথ করবা, কোন অংশের ভ্যালুগুলো নিয়ে তুমি হিসাব নিকাশ করবা, এটা তুমি প্রথমত জানবা না। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হলো কোন সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, এটা বড় একটা চ্যালেঞ্জিং তাদের জন্য। মানে তোমাদের কাছে মনে হচ্ছে কোন সূত্র দিয়ে ম্যাথ করবো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। অর্থাৎ সূত্রের নির্বাচন,
কোন সূত্র, যেমন এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস অ্যাটি, এটা কীভাবে হয়েছে, এখানে তো আরও সূত্র ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তো এই সূত্র না দিয়ে আমরা কেন এটা দিলাম, কোন সূত্র হবে এক্স্যাক্টলি, এটা বোঝাটা অনেক স্টুডেন্টের জন্য টাফ। তো এটার জন্য আমি বলছিলাম তোমরা একটু সাইড নোট ইউজ করবা, উদ্দীপকটা একটু অ্যানালাইসিস করবা, এবং এই সব কিছুর সমাধান হচ্ছে একমাত্র প্র্যাকটিস। অর্থাৎ তুমি যদি ম্যাথ বা গাণিতিক সমস্যাগুলোতে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে ভালো করতে চাও, প্রথমত উদ্দীপক অ্যানালাইসিস করতে শিখতে হবে। উদ্দীপক অ্যানালাইসিস করে ভ্যালুগুলো কীভাবে বের করতে হয়, কোন ভ্যালুটা কিসের মান নির্দেশ করতেছে, এগুলো বুঝতে জানতে হবে। সেকেন্ড, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন থেকে শুরু করে সূত্রের কোন সূত্রটা হবে, এগুলো সবগুলো হচ্ছে প্র্যাকটিস নির্ভর। তুমি যত প্র্যাকটিস করবা এগুলো তোমার জন্য তত কী হবে, ভালো হবে। তাহলে আমরা, এটা ছিল আজকের সেকেন্ড লেকচারের প্রথম পার্ট। আমরা এটার সাথে আরেকটা টপিক সলভ করব, এটা খুবই সংক্ষিপ্ত ছিল। আমরা এটার সাথে গতি অধ্যায়ের আরেকটা টপিককে একসাথে পড়ে ফেলবো, ঠিক আছে? এরপর আমরা থার্ড আরেকটা লেকচার থাকবে আমাদের গতি চ্যাপ্টারের, ওই থার্ড লেকচার আমাদের গতি চ্যাপ্টারটা সম্পূর্ণ হবে। অর্থাৎ 3টা লেকচারে আমরা গতি চ্যাপ্টারের মধ্যে যত ধরনের ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যা আছে সবগুলো কীরকম টাইপ ভিত্তিক করে সুন্দর করে লিখে দিব, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড টপিক। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাব, ঠিক আছে?